আসসালামু আলাইকুম। আমরা আজকে যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি তার প্রবলেম এখানে লেখা আছে। ওকে, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কতগুলো লাইন টানবো, লাইন আঁকবো এবং প্রতিবার খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা লাইন যেন প্রত্যেকটা লাইনকে ক্রস করে এবং কোনো লাইনে যেন আগের কোনো পয়েন্টকে ক্রস না করে। এবং এভাবে করলে কয়টা লাইনের জন্য কয়টা বাউন্ডেড এরিয়া তৈরি হয় সেটা বের করে হচ্ছে আমাদের এই প্রবলেমের মূল সমাধান। তো আমরা এখানে একটা কাউন্টার রাখি, এটা হচ্ছে এন, মানে আমাদের কয়টা লাইন, এবং আরেকটা হচ্ছে এল এন, ওই লাইনগুলোর জন্য কয়টা করে বাউন্ডেড এরিয়া তৈরি হলো সেটা দেখার জন্য। ওকে, তো আমরা যদি এখন কোনো লাইন যেহেতু নাই, জিরো লাইনের জন্য জিরো, এটা কনসিডার না করলেও হবে। তো আমরা যদি এখন একটা লাইনটা নিই, যেমন একটা লাইনের জন্য কোনো বাউন্ডেড এরিয়া তৈরি হয়নি, তো এটার জন্য জিরো। যদি আমরা এখন দুইটা লাইন দিই, এইভাবে দিলাম দুইটা লাইন, তো দুইটা লাইনের জন্য এখনও কোনো বাউন্ডেড এরিয়া তৈরি হয়নি, তাহলে এখানেও জিরো। আমরা যদি এখন তিনটা লাইন দেই, তিনটা লাইন সাপোজ এইভাবে দিলাম, তিনটা লাইনের জন্য একটা বাউন্ডেড এরিয়া দেখা যাচ্ছে এখানে, তো তিনটার জন্য একটা বাউন্ডেড এরিয়া। যদি আমরা এখন চারটা লাইন ড্র করি, চারটা লাইন কিভাবে দেখানো যায়, সাপোজ এভাবে, তো চারটা লাইনের জন্য দেখা যাচ্ছে এখানে এক, দুই, তিনটা, চারটা লাইনের জন্য তিনটা লাইন, তিনটা বাউন্ডেড এরিয়া। পাঁচটা লাইনের জন্য, পাঁচটা লাইন এখন কোন দিক দিয়ে আঁকা যায়, সাপোজ এটাই আমাদের সরল লাইন আপাতত। পাঁচটা লাইনের জন্য দেখা যাচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা বাউন্ডেড এরিয়া। আরেকটা লাইন দিয়ে ট্রাই করা যেতে পারে, মনে করি এটা আরেকটা সরল লাইন যেটা নাকি কোনো পয়েন্টকে ক্রস করে নাই। মানে চিত্রগুলো যদি একটু বড় করে আঁকা যেত তাহলে এইগুলো একটু সহজে আঁকা যেত। আপাতত মনে করি এটাই আমাদের সরল লাইন। তাহলে এখন এখানে কয়টা লাইন হলো ছয়টার জন্য? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10। তাহলে আমাদের এখানে ছয়টা লাইনের জন্য 10টা বাউন্ডেড এরিয়া। এখন আমরা এখান থেকে আমাদের রিকারসিভ ফাংশন যেটা, বা রিকারসিভ যে রিলেশন, ওইরকম একটা রিলেশন বের করার চেষ্টা করব। এটা আসলে যার যার চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে। আমি যেটুকু মনে করি যে এখানে যে আমরা ভ্যালুগুলো পাইলাম এগুলোর সাথে আমাদের যে এন, মানে লাইনের নাম্বার, এগুলোর সাথে কীরকম একটা রিলেশন হইতে পারে সেটা। তো এটা আমরা যেটুকু মানে অ্যানালাইসিস যদি করি তাহলে এরকম একটা রিলেশন পাবো যে এল, সরি এটা তো লেখা হচ্ছে না, এল এন, মানে বাউন্ডেড এরিয়ার সংখ্যাটা হবে হচ্ছে, মানে এন লাইন, এন সংখ্যক লাইনের জন্য বাউন্ডেড এরিয়ার সংখ্যাটা হবে এল এন মাইনাস ওয়ান, মানে তার আগের লাইনগুলোর জন্য যে কয়টা বাউন্ডেড এরিয়া তৈরি হয়েছিল সেটা সাথে যোগ হবে হচ্ছে এন মাইনাস টু। যেমন আমরা যদি এখন এটা এখানে এই যে আমরা কতগুলো ডাটা পাইছি এই ডাটার সাথে যদি আমরা মিলাই, যেমন 2 এর জন্য যদি আমরা চেক করি, হ্যাঁ, তো আমরা যদি এটা এখন 3-এর জন্য ট্রাই করি, যেমন আমার 3-এর জন্য হলে তার আগের লাইন বাউন্ডেড এরিয়া সংখ্যা হচ্ছে 0, তাহলে 0 0 প্লাস n মাইনাস 2, n হচ্ছে 3 মাইনাস 2, তাহলে 3 থেকে 2 বাদ গেলে 1, 3-এর জন্য 1 মিলছে, ঠিক আছে। যদি আমরা আরেকটা ভ্যালু চেক করি, যেমন 5-এর জন্য, তাহলে 5-এর জন্য তার আগের প্রিভিয়াস ভ্যালুটা হচ্ছে 3, n l n মাইনাস 1 হচ্ছে এখন আমাদের 3 প্লাস আমাদের n হচ্ছে এখন 5
মাইনাস 2 সূত্রের 2। তাহলে এখানে 3 প্লাস 5 থেকে 2 বাদ গেলে 3 প্লাস 3 ইকুয়ালস টু 6। তার মানে এভাবে আমরা আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা 7-এর জন্য বের করি একটা ভ্যালু, যেমন 7-এর জন্য কত হতে পারে। এখানে আমরা যদি 7 লিখি তাহলে 7-এর আগে হচ্ছে এখানে 10, তাহলে 10 প্লাস n মাইনাস 2, মানে এখানে n হচ্ছে 7 মাইনাস 2, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 10 আর এখানে 5 15। তাহলে 7টা লাইনের জন্য আমাদের এখানে আমরা বাউন্ডেড এরিয়া পাবো 15টা। তার মানে আমাদের এখন ইকুয়েশন হচ্ছে ln মাইনাস 1 প্লাস n মাইনাস 2। এটা থেকে আমরা এখন আমাদের একটা ইউনিভার্সাল রুল বের করব। তো আমাদের সূত্রটা ছিল হচ্ছে l n equals to ln minus 1 plus n minus 2, এটা। তো আমরা যদি এখন এটাকে একটু এক্সপান্ড করি, যেমন n minus 1 এর জন্য যদি n এর জন্য যদি এটা হয় তাহলে তার আগেরটা কত ছিল, তার আগেরটা হচ্ছে n minus 1, তাহলে n minus 1 এর জন্য এখানে আসবে n minus 2। এটা একটু বোঝার ব্যাপার, একটু ম্যাথমেটিক্যাল টার্মের ব্যাপারে একটু আইডিয়া থাকতে হবে এখানে এগুলো বোঝার জন্য। তাহলে n minus 1 এর জন্য, মানে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি সেটা হচ্ছে তাহলে n minus 2 প্লাস n minus 3, এটুকু হচ্ছে এটার ভ্যালু। তাহলে এটুকু বাকিটুকু রইল এখানে, সেটা হচ্ছে n minus 2। একইভাবে যদি আমরা এটাকেও এক্সপ্যান্ড করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে l n minus 3 plus n minus 4 প্লাস, এটা জাস্ট এইটুকু এক্সপ্যান্ড করে পাইলাম। এবার এই বাকি যেটুকু ছিল এইটুকু লিখে ফেলি, n minus 3 plus n minus 2। তাহলে এইভাবে যদি আমরা এইভাবে এক্সপ্যান্ড করতে থাকি, এটা এক সময় দেখা যাবে যে এই টার্মটা চলে আসবে n minus n, মানে এটা জিরো একটা টার্ম হয়ে যাবে। তো এখান থেকে আসলে আলটিমেটলি আমরা পরবর্তীতে যেরকম একটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 4 প্লাস, এভাবে চলতে থাকবে কোন পর্যন্ত n minus 3 প্লাস n minus 2, এই পর্যন্ত n minus 2 পর্যন্ত আমাদের লাস্ট টার্মটা হবে n minus 2। এখন আমাদের এটা সমাধান করতে হবে, কিভাবে করা যায় দেখি একটু। এখন এই টার্মটা আসলে যেমন হয়েছে, এটাকে যদি আমরা এখন মানে যোগফল নির্ণয় করতে চাই সামেশন অফ n টার্মস ভ্যালুর জন্য, যেমন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস, তাহলে লাস্টের তিনটা ভ্যালু যদি লিখি আবার এখানে, লাস্টের তিনটা হবে হচ্ছে, এটা তো লাস্টের প্রথমটা n minus 2 n minus 3 n minus 4, n minus 4 plus n minus 3 plus n minus 2।
এটা আসলে এখন এটা আমরা দুইবার যোগ করবো আর কি। এটা সমাধান করার প্রসেস এটা n ইকুয়ালস টু, যেমন আমরা যদি এখন 1 + 2 + 3 যা লেখা আর 3 + 2 + 1 লেখা সেই একই কথা। তো আমরা এখন নিচে এটাকে পেছন থেকে লেখা শুরু করবো। এখানে আমরা যেমন প্রথমে 3টা টার্ম নিচ্ছি, এখানে লাস্টেও 3টা টার্ম নিচ্ছি, এগুলো জাস্ট ম্যাচ করার জন্য। এখন লাস্টেরটা এটার প্রথমটার সাথে লিখবো, মানে প্রথমটার নিচে আর কি। যেমন n-2 সিরিজটার কি উল্টা করে লেখা, জাস্ট n-3 প্লাস n-4 প্লাস কন্টিনিউটি। আমরা উপরেরটা যেইভাবে লিখছি নিচেরটাও সেই একইভাবে, মানে আমরা কন্টিনিউটি দেখাচ্ছি প্রথমে 3টা রাখা এবং লাস্টে 3টা। এখানেও আমরা প্রথমে 3টা রাখলাম এবং লাস্টেও 3টা রাখবো। তো এখানে আসবে এখন 3, মানে এটা উল্টা দিকে লিখতেছি যেটা, যেহেতু 3, তারপরে লাস্ট সেকেন্ড হবে 2, পরে লাস্ট ভ্যালুটা হচ্ছে 1। এখন যদি আমরা এই পুরো টার্মটাকে যোগ করি, এটাকে যদি এখন আমরা একটু যোগ করি, তাহলে এখানে আসবে আমাদের 2sn, যেহেতু আমরা দুইটা sn যোগ করতেছি। 2sn, নিচের ইকুয়েশনটা বাদ দিয়ে দিয়ে আপাতত, এটা দরকার নাই আর। তাহলে 2sn ইকুয়ালস টু আমরা পাচ্ছি এখানে যদি এই দুইটা যদি যোগ করি তাহলে আসবে n-1, যেমন n-2 প্লাস 1 মানে হচ্ছে n-1, n-1 প্লাস, এবার এই দুইটা যোগ করি n-3 প্লাস 2, -3 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে n-1, n-1 প্লাস এটাতেও সেই n-1 -4 প্লাস 3 মানে হচ্ছে n-1। এইভাবে দেখা যাবে যে এই কন্টিনিউটার এখানে যদি যোগ করি, এখানেও -4 প্লাস 3 মানে হচ্ছে n-1 প্লাস এটাতেও -3 প্লাস 2 মানে n-1, ওটাতেও -2 প্লাস 1 মানে হচ্ছে n-1। আচ্ছা, তাহলে এখানে n-1 আসলে কয়টা যোগ হচ্ছে? এখানে n-1 আসলে গুণ হবে হচ্ছে এখানে যে কয়টা টার্ম ছিল ওই কয়টা। এখানে যদি n সংখ্যক টার্ম থাকতো তাহলে এখানে n সংখ্যক বারই n-1 যোগ হতো, কিন্তু এখানে কিন্তু n সংখ্যক টার্ম নাই। আমরা যেমন এই লাইনটা যদি, এই সিরিজটা যদি দেখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এখানে যাইতেছে কিন্তু n-2 পর্যন্ত, কিন্তু n-2 হলে এটা সিরিজটা শেষ হওয়ার কথা ছিল হচ্ছে n-1 n পর্যন্ত, মানে লাস্টের টার্ম দুইটা যদি আমরা একটু আরেকবার খেয়াল করে দেখি, যেটা এখানে মানে আর দুইটা যে টার্ম ছিল সেটা হচ্ছে n-1 আর একটা n, এই দুইটা টার্ম এই সিরিজে নাই। তার মানে এখানে যে যোগফলটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে n-1 এর সামেশন, কিন্তু সেটা হচ্ছে n-2 সংখ্যক বার। তাহলে আমরা এখানে যে যোগফলটা পাবো সেটা হচ্ছে n-2 সংখ্যক বার আছে, সেটা কি? সেটা হচ্ছে n-1, এই টার্মটা, যেটা হচ্ছে আমাদের 2sn। তাহলে যোগফলটা কি আসলে? sn এর ভ্যালুটা কি? sn এর ভ্যালুটা হবে এখানে n-2 ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। ওকে, আমরা এখন তাহলে এইভাবে যদি মিলাই তাহলে দেখি আসলে আমাদের সেই সূত্রটা মিলে কিনা। n-2 ইন্টু n-1 ডিভাইড বাই 2, আমরা যে কাউন্টারটা রাখছিলাম সেই কাউন্টারটার সাথে এখন আমরা একটু ভ্যালুগুলো মিলাই দেখি।
কাউন্টারগুলো রাখি, তাহলে 0-র জন্য তো কাউন্ট করার দরকার নেই। 1 2 3 4 5 6 sorry 7 8 9 10। এটা কিন্তু আর আমরা এখন যেটা বের করলাম এটা কিন্তু আর রিকার্সিভ হবে না, মানে কোনো একটা ভ্যালু জানার জন্য তার আগের কোনো ভ্যালু দরকার হবে না। যেমন আমরা যখন 7-এর ভ্যালুটা বের করছিলাম, 7-এর জন্য কিন্তু আমরা 6 এই ভ্যালুটা যোগ করছিলাম ওই ln-1 হিসেবে। কিন্তু এখন যদি বের করে দেখা যাবে যে কোনো আমরা আগে কয়েকটা বের করে মিলাই নিই যে আসলে আগের ভ্যালুটা আমরা যে আগের যে টেবিলটা বের করছিলাম সেটার সাথে মিলে কিনা। যেমন 1-এর জন্য যদি চিন্তা করি তাহলে n1 - 1 এই টার্মটা 0 হয়ে যাবে, তার উপরে যদি কোনো একটা 0 হয় গুণ করে 0 ভাগফল আসলে 0। তারপরে যদি 2 এর জন্য এখন বের করি 2 - 2 এই টার্মটা তখন 0 হয়ে যায়। আচ্ছা, এবার 3 এর জন্য 3 - 2 মানে এখানে 1, 3 - 1 মানে 2, 2, তাহলে 2 2 1 কে 2 আর 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 1। এবার যদি আমরা 4 এর জন্য চিন্তা করি, 4 থেকে 2 গেলে 2, এখানে 2 আর এখানে 3, 3 দুগুণে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, মানে 4টার জন্য 3। 5 এর জন্য যদি চিন্তা করি 5 থেকে 2 গেলে 3 আর এখানে 4, 3 4 12, 2 দিয়ে ভাগ করলে হয় 6। 6 এর জন্য যদি চিন্তা করি 6 থেকে 2 গেলে 4 আর এখানে 5, 4 5 20, 10। তাহলে দেখা গেল যে টেবিলটা কিন্তু আগেরটার সাথে মিলে গেছে। এবার আমরা দেখি যে 7-এর ভ্যালু বের না করে আমরা 8-এর ভ্যালুটা বের করতে পারি কিনা, যেহেতু আমরা এটা রিকার্সিভ করতেছি না। 8-এর জন্য যদি এখন বের করি 8-এর থেকে 2 গেলে 6 আর 8 থেকে 1 গেলে 7, 6 7 42, 42-এর 2 ভাগ করলে হয় 21। এবার 7-এরটা বের করি, 7-এর থেকে 2 গেলে 5 6 5 6 30 15। এবার আমরা যেই আমাদের রিকার্সিভ একটা ফাংশন ছিল সেই ফাংশনটার সাথে মিলাই দেখি। আমাদের রিকার্সিভ ফাংশনটা ছিল হচ্ছে ln-1 প্লাস n-2, তার মানে একটা বের করতে গেলে আমাদের আগেরটা দরকার হয়। তাহলে আমরা যে 8-টা বের করলাম 15 প্লাস n-2 মানে হচ্ছে 6, 15 আর 6 যোগ করলে 21। আমরা আমাদের ফাংশনটা মিলে গেছে, আমাদের ফাংশনটা কাজ করছে। এভাবে আমরা এখন যে কোনো সংখ্যক সরল লাইনের জন্য কয়টা বাউন্ডেড এরিয়া হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। লাস্ট আমরা একটা 10-এর জন্য ট্রাই করি। 10 থেকে 2 গেলে হচ্ছে 8 আর 9, 8 নং 72, 72-কে 2 দ্বারা ভাগ করলে ক্যালকুলেট করে নিই 72/2 সরি 72/2 36। 8 9 8 নং 72 আর 9-এর জন্য 9 থেকে 2 গেলে 7 আর 8 7 আর 56, 56-কে 2 দিয়ে ভাগ করলে কত 56/2 28। এই হলো আমাদের প্রবলেমটার সমাধান। তাহলে আমাদের সমাধানটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট না, মানে লাইন নাম্বারের জন্য কয়টা লাইনের জন্য কয়টা বাউন্ডেড এরিয়া হবে সেটা বের করতে হচ্ছে আমরা n-2 × n-1/2 এই সূত্র দ্বারা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।